আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল এই অধ্যায় থেকে 4 নং সৃজনশীল প্রশ্নটি আজকে আমি সমাধান করে দিব। সো এটা হচ্ছে 139 এবং 40 পৃষ্ঠায় এই সৃজনশীলটা আছে। সো তোমরা পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখবে আশা করি, এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেগুলো আমি মার্ক করে দিব সেগুলো কিন্তু মার্ক করে নিবা, যাতে করে তুমি এই অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল আসে তাহলে কিভাবে সলভ করতে হয় এবং কোন কোন টপিকটা আসার সম্ভাবনা আছে এটা কিন্তু তুমি খুব ভালোভাবেই বুঝতে পারবে। সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে আশা করি দেখবে এবং নোট করে নিবে। তো দেখো, আমি সরাসরি হচ্ছে অঙ্কে চলে যাচ্ছি। এখানে ক নাম্বারে বলা আছে কি আমরা একটু দেখব। প্রথমত ক নাম্বারে বলা আছে যে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এই যে ওহি সিরামিক এর রেওয়ামিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করতে হবে। মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করতে হবে। সো অন্তর্ভুক্ত হবে না এমন এন্ট্রিগুলো কিন্তু আমি বারবার লিখে দিয়েছিলাম যে কোন কোন দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তো এটা আমি হচ্ছে আবারও একটু বলে দিচ্ছি, তুমি কষ্ট করে বইয়ের মানে পেজের বাম পাশে ডান পাশে যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় লিখে রাখো, বারবার লিখে রাখো, প্রয়োজনে আরও কয়েকবার লিখে রাখবা, যাতে করে তুমি মানে সহজেই চিনতে পারো যে কোন কোন দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। সো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না এমন দফার মধ্যে আছে হচ্ছে সম্ভাব্য দায় বা সম্পদ। সম্ভাব্য দায় বা সম্পদ এই একটা এন্ট্রি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তারপরে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। ওকে, তারপরে খেয়াল করলে দেখতে পাবা প্রারম্ভিক হাতে নগদ বা ব্যাংক জমা। প্রারম্ভিক হাতে নগদ বা ব্যাংক জমা, এই হচ্ছে ব্যাংক জমা, ব্যাংক উদ্বৃত্ত, নগদ উদ্বৃত্ত এভাবে লেখা থাকতে পারে। অনেক সময় কিন্তু ওরা তোমার এই প্রারম্ভিক কথাটা লিখে দিবে না, তো বুঝে নিতে হবে। হ্যাঁ, সমাপনী কথাটা লিখে দিতে হবে না, বুঝে নিতে হবে। কি বুঝতে হবে? সমাপনী মানে হচ্ছে 31/12, তারপর একটা সাল দেওয়া থাকবে, মনে করো 2020 সাল। তো এই 31/12 এই কথা দুটো দেখেই বুঝতে হবে যে এটা সমাপনী মজুদ। আর প্রারম্ভিক মজুদ কি? প্রারম্ভিক মজুদ হচ্ছে 1/1 সাপোজ 2020। সো 1 তারিখ দেওয়া থাকলে, হ্যাঁ 1/1 দেওয়া থাকলে ধরে নিবে এটা প্রারম্ভিক, আর সমাপনী হচ্ছে 31 দেওয়া থাকবে। সো এটা নর্মাল ইস্যু, আশা করি বুঝতে পারবে। তো এখন আমরা অঙ্কে যাই এবং দেখি রেওয়ামিলে আসলে অন্তর্ভুক্ত হয় না কোন কোন দফাগুলো। সো এইখানে দেখো আমি উদ্দীপকটা দেখতে পাচ্ছি, অঙ্কটা দেখতে পাচ্ছি। মূলধন আছে, ব্যাংক উদ্বৃত্ত 1/1 আছে, এই যে একটা ব্যাংক উদ্বৃত্ত 1/1 কত টাকা? 15,000 টাকা। 1 তারিখের ব্যাংক উদ্বৃত্ত যেটা সেটা হচ্ছে কি ব্যাংক উদ্বৃত্ত 1/1 লেখা আছে। আরেকটা হচ্ছে এই যে সমাপনী মজুদ পণ্য 22,000 টাকা। এর ভিতরে দেখো প্রাপ্য সমূহ আসবে, প্রদেয় আসবে, আয়কর আসবে, ক্রয় আসবে, বিক্রয় আসবে, প্রাপ্ত ভাড়া আসবে, প্রশিক্ষণ ভাতা আসবে, রপ্তানি শুল্ক, প্রাপ্ত বার্তা, বিনিয়োগ, লভ্যাংশ প্রাপ্তি, আসবাবপত্র, প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী ব্যাংক জমা, আন্তঃফেরত, এগুলো প্রত্যেকটাই আসবে, প্রত্যেকটাই আসবে। শুধু আসবে না কোনটা তাহলে আমরা পেলাম? আসবে না হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত যেটা 1 তারিখ দেওয়া আছে মানে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, আর সমাপনী মজুদ পণ্য। হ্যাঁ, সো এই দুটো আমরা লিখব। তো আমাদের এই ক নাম্বারগুলোর ছক হয় কেমন? ক নাম্বারের ছকটা হয় হচ্ছে বিবরণ টাকা টাকা। খেয়াল করো, বিবরণ দেন টাকা টাকা। আমি স্কেল ব্যবহার না করে কিন্তু চিত্র ওই টেবিল অঙ্কন করতেছি, সো একটু ব্যাকাতেরা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বিবরণ, এখানে টাকা, এখানেও টাকা। তো এখন এই টাকার এখানে তাহলে প্রথমে লিখব কি? ব্যাংক উদ্বৃত্ত 1/1/2017, ব্যাংক উদ্বৃত্ত 1/1/2017 মানে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত। 1/1 মানে কি? প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত। কত টাকা ছিল? সম্ভবত 15,000 টাকা। ব্যাংক উদ্বৃত্ত দেখো 15,000 টাকা। এই 15,000 টাকা এখানে লিখে দিতে হবে, 15,000 টাকা। তারপর আছে কি? সমাপনী মজুদ পণ্য 22,000 টাকা। সমাপনী মজুদ রেওয়ামিলে আসে না, সো এখানে লিখব সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ
পণ্য। তো সমাপনী মজুদ পণ্য 22,000 টাকা আছে, সমাপনী মজুদ পণ্য 22,000 টাকা। তাহলে 22,000 আর 15,000 37,000 টাকা, 37,000 টাকা, 37,000 টাকা। প্রচুর ভুল হয় আমার অঙ্কে, হিসাব নিকাশে। হ্যাঁ, মানে আমি বলি একটা, এখানে লিখি আর একটা, জানি না কেন এরকম হয়। ম্যাক্সিমাম অঙ্কে হয়তো বা দেখেছো, খেয়াল করেছো। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ব্যাংক উদ্বৃত্ত এবং সমাপনী মজুদ পণ্য দুটো এন্ট্রি এখানে রেওয়া মিলে এই উদ্দীপকে ছিল। তো এই দুটো তথ্য রেওয়া মিলে আসে না। কত টাকা? 37,000 টাকা। এছাড়া আরেকটা থাকতে পারে সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ, এটাও থাকতে পারে। তো এরকম যদি থাকে তাহলে সেটাও ধরে নিবা কি রেওয়া মিলে আসবে না। ওকে, তারপর আমরা যাব খ নাম্বারে। এখনও যারা এসএসসি হিসাব বিজ্ঞান নিয়ে খুবই টেনশনে আছো, মানে একবারে নাওয়া খাওয়া বাদ দিছো কারণ তুমি হিসাব বিজ্ঞানে কিছুই পারো না, কিংবা তুমি সহজে বুঝো না, এমন স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো তাহলে প্লিজ আমি অনুরোধ করব জাস্ট একটা মিনিট আমার এই কথাটা শোনো। আর আমার এই 499 টাকার কোর্সে একটু কষ্ট করে ভর্তি হয়ে যাও। ফ্যামিলি ক্রাইসিস থাকবে, সমস্যা থাকবে, তারপরও যোগাযোগ করে 499 টাকার এই কোর্সটা তুমি একটু করে ভর্তি হয়ে দেখো। আশা রাখি আমি তোমার হিসাব বিজ্ঞান শেখাতে পারবো ইনশাল্লাহ। যদি আমার হিসাব বিজ্ঞান কোর্স ভালো লাগে তাহলে তুমি ফিনান্স এবং উদ্যোগ কোর্সে ভর্তি হইও। 499 টাকা দিয়ে তুমি একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবে। তোমার বোর্ড পরীক্ষা যে বছর হবে সেই বছর পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে। সুতরাং তুমি যদি এমন হয় যে 2 মাস পরে তোমার পরীক্ষা এমন, তারপরও তুমি ভর্তি হলে কিন্তু লাভ, কারণ 2 মাসে মাত্র 500 টাকা। তো আমি যেটা করাই, আমার লেকচার শিটগুলো আমি ফ্রিতে দিয়ে দেই। দেন হচ্ছে আমি জুম অ্যাপে সরাসরি ক্লাস করাই, যাতে করে স্টুডেন্টরা সহজে বুঝতে পারে। এই বোর্ডে জুম অ্যাপে ক্লাস করাই। তো এত অপরচুনিটি দিচ্ছি শুধুমাত্র গরিব, মেধাবী, হ্যাঁ, আর্থিক সমস্যা এমন স্টুডেন্টদের সাহায্য করার জন্য। সো আমি আশা করি সবাই জয়েন করবা যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো। আর সবসময় চেষ্টা করবা ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হও মাত্র 500 টাকা দিয়ে, এবং প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যাও। জুম অ্যাপে ক্লাস হয়, প্রতি হচ্ছে তোমার ক্লাসে কিন্তু খুব চমৎকার ওয়েতে বোঝানোর চেষ্টা করা হয়। বুঝোই তো, এখানে ভিডিও দেখতে পাচ্ছ, প্রশ্ন করতে পারবা না, হয়তো কমেন্ট করবা, আর ওখানে সরাসরি তুমি প্রশ্ন করতে পারবা। সো যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও, অনেক উপকার হবে তোমার, অনেক কিছু শিখতে পারবে। তো খ নাম্বারে কি বলতে চাচ্ছিল দেখো, বলতেছিল উপযুক্ত তথ্যের আলোকে ওহি সিরামিক্সের রেওয়া মিল প্রস্তুত করো। কি করতে হবে? রেওয়া মিল। অন্য সময় গ নাম্বারে বলে রেওয়া মিল প্রস্তুত করতে, সরি। তো রেওয়া মিল প্রস্তুত করতে হবে। তো দেখো আমরা রেওয়া মিল প্রস্তুত করব এখন। হ্যাঁ, এটা রেওয়া মিল প্রস্তুত করব। নাম হচ্ছে ওহি সিরামিক্স। নাম কি? ওহি সিরামিক্স। আমি এটা মুছে দেই। ওকে, তো আমরা ছকটা করে ফেলি। হ্যাঁ, রেওয়া মিলের একটা ছক করে ফেলি। রেওয়া মিলের ছক তৈরি করলাম। এখন আমরা শিরোনামটাও আমি লিখেছি দেখো, ক্রমিক নং হিসাবে শিরোনাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সবার আগে লিখতে হবে কি? প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। প্রতিষ্ঠানের নামটা হচ্ছে ওহি সিরামিক্স। কি হবে? ওহি সিরামিক্স। এখানে লিখতে হবে কি? ওহি সিরামিক্স। খেয়াল করো একটা বিষয়, খেয়াল করো, এটা হচ্ছে আমার মূলত রেওয়া মিল। হ্যাঁ, এটা কি আমার মূলত রেওয়া মিল। এখন ওই পাশে এখানে জায়গা ধরবে না দেখে আমরা ওই পাশে আরেকটা, মানে পরের পেজে চলে গেছে আর কি, মনে করো পরের পেজে গেছে এই পাশেরটা। সো এটা হচ্ছে রেওয়া মিল। ক্রমিক নং হিসাবে শিরোনাম ডেবিট টাকা, ক্রেডিট টাকার এখানে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। এখন তুমি খেয়াল করলে দেখতে পাবে কি কি এন্ট্রিগুলো এখানে আসে। হ্যাঁ, কোন কোন এন্ট্রিগুলো এখানে লেখা দরকার সেটা দেখেই বুঝতে পারবা, এবং আমি লিখতেছি। প্রথমে হচ্ছে মূলধন 94,000 টাকা। মূলধন কি? একটা মালিকানা সত্য। এটা মূলধন হচ্ছে ক্রেডিট পাশে যায়। মূলধন কোথায় যায়? ক্রেডিট পাশে যায়। তাহলে আমরা লিখব মূলধন। 1 নাম্বার মূলধন 94,000 টাকা ক্রেডিট পাশে। খেয়াল করো, মূলধন 94,000 টাকা ক্রেডিট পাশে লিখলাম। তারপর ব্যাংক উদ্বৃত্ত 1 এটা কিন্তু আসে না, এটা আসবে না। তারপর আছে কি? প্রাপ্য সমূহ। প্রাপ্য মানে কি? সম্পদ। তুমি কারো কাছে টাকা পাবা, তো তুমি যা কারো কাছে টাকা পাবা এটা একটা সম্পদ, তার সম্পদ ডেবিট হয়। সো প্রাপ্য সমূহ সম্পদ 22,000 টাকা। 2 নাম্বার হচ্ছে প্রাপ্য সমূহ। প্রাপ্য সমূহ 22,000 টাকা ডেবিট হবে। তারপর 3 নাম্বার হচ্ছে
প্রদেয় সমূহ, খেয়াল করো, প্রদেয় সমূহ মানে তোমার কাছে মানুষ টাকা পাবে। সো তোমার কাছে কেউ যদি টাকা পায়, তো যারা টাকা পাবে তাদেরকে বলা হয় কি প্রদেয় সমূহ। সে প্রদেয় সমূহ 15,000 টাকা, এটা একটা দায় এবং এটা ক্রেডিট পাশে বসবে। কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। সো এখানে প্রদেয় সমূহ লেখো, প্রদেয় সমূহ ক্রেডিট পাশে বসাই দাও। কত টাকা? 15,000 টাকা। এই যে 15,000 টাকা, 15,000 টাকা। 4 নাম্বার, প্রদেয় সমূহের পর আছে কি আয়কর। আয়কর হচ্ছে কি 10,000 টাকা। আয়কর একটা উত্তোলন। আয়কর মূলত মালিক তার ব্যক্তিগত আয়ের উপরে কর দিয়ে থাকে। মনে করো আমার 5টা প্রতিষ্ঠান আছে, তো আমার 5টা প্রতিষ্ঠানে কিন্তু ট্যাক্স দিতে হবে এমনটা না, কারণ আমার হচ্ছে ইনকাম ট্যাক্সের যতটুকু দিতে হয়, ট্যাক্স যে পরিমাণ ইনকাম হলে ট্যাক্স দিতে হয় সেই পরিমাণ না আমার ইনকাম। সো এমন ব্যক্তি আছে যাদের প্রতিষ্ঠানে যে পরিমাণ ইনকাম হয় বা তার ব্যক্তিগত ইনকাম যা হয় তার ট্যাক্স দেওয়ার মতো হয়, আয়কর দেওয়ার মতো হয়, তার যে আয় হয়। যদি আমার মাসে মনে করো 2.5 লাখ 3 লাখ টাকা আয় হতো, তাহলে আমিও কিন্তু কি করতে পারতাম? আয়কর প্রদান করতে হতো। তো আমি প্রতিষ্ঠান থেকে যদি আয়কর দেই, প্রতিষ্ঠান তো চিনবে না আমি আয়কর দিলাম না কি দিলাম, সেটা দেখবে না। দেখবে কি মালিক প্রতিষ্ঠান থেকে টাকা নিছে, উত্তোলন করছে। সো আয়কর একটা উত্তোলন 10,000 টাকা, এটা ডেবিট হয়। আয়কর, আয়কর উত্তোলন ডেবিট 10,000 টাকা। বোঝার ট্রাই করো। যদি কোনো ইনফরমেশন এমন হয় যে আমি ভুল বলেছি কিংবা বুঝতে পারোনি, তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, কারণ আমি কমেন্টে দেখে, হ্যাঁ তুমি প্রশ্ন করবে, কমেন্টে আমি দেখে উত্তর দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো চেষ্টা করবে আর কি কমেন্ট করার জন্য। আয়কর 10,000 টাকা। বুঝতে প্রবলেম হলে বলবে। কোনো ইনফরমেশন, কোনো একটা এন্ট্রি তুমি যদি না বুঝো, তো ওইটা শিখে লাভ নেই, তো পরবর্তীতে তুমি আবার এটা বিপদে পড়বা, তাই না? তো দরকার কি আগে থেকে শিখে রাখো। আয়করের পর আছে কি ক্রয় আছে 1,30,000 টাকা। ক্রয় একটা ব্যয়, এটা সবাই জানে, তুমি জানো। ক্রয় একটা কি ব্যয়, ব্যয় হলে ডেবিট হয়। কত টাকা? ক্রয় হচ্ছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা ক্রয়। তারপর আছে কি বিক্রয়। খেয়াল করো, বিক্রয় হচ্ছে 1,45,000 টাকা। 1,45,000 টাকা বিক্রয়। 1,45,000 টাকা। 1,45,000 টাকা এটা আয়, এজন্য ক্রেডিট পাশে বসে। আয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়। যেমন একটা আয়, একটা দায় আর একটা মালিকানা সত্ত্ব, এগুলো ক্রেডিট পাশে হয়। বিক্রয়ের পর আছে কি প্রাপ্ত ভাড়া 13,000 টাকা। মানে প্রাপ্ত মানে কি পেয়ে গেছি আমি অলরেডি। তো ভাড়া আমি পাইছি কেন? আমার আয় হয়েছে দেখেই তো পাইছি, তাই না? তো ভাড়া যেহেতু আমি পাইছি, হ্যাঁ ভাড়া পেয়ে গেছি, তো এটা আয়, এজন্য এটা ক্রেডিট হবে। প্রাপ্ত ভাড়া ক্রেডিট হয়। প্রাপ্ত ভাড়া টাকা বসবে ক্রেডিট পাশে। প্রাপ্ত ভাড়া 13,000 টাকা। 13,000 টাকা এটা একটা আয়। প্রাপ্ত এবং প্রাপ্য দুটো কিন্তু আলাদা। প্রাপ্ত এবং প্রাপ্য, প্রাপ্য হচ্ছে কি পয়রাফলা আকার পয়জফলা প্রাপ্য। আর প্রাপ্ত মানে কি? হ্যাঁ খেয়াল করো, প্রাপ্ত বানানটা কেমন? এই যে প্রাপ্য মানে আমি ভবিষ্যতে পাবো, এটা হচ্ছে সম্পদ। আর প্রাপ্ত মানে আমি পেয়ে গেছি অলরেডি, আমার আয় এটা, ঠিক আছে? আমি আয় করে ফেলেছি। তারপর প্রাপ্ত বাড়ি ভাড়ার পরে আর সমাপনী মজুদ পণ্য আছে 22,000, এটা আসে না। প্রশিক্ষণ ভাতা, খেয়াল করো প্রশিক্ষণ ভাতাটা কি সেটা আমাদেরকে জানতে হবে। প্রশিক্ষণ ভাতা হচ্ছে আমরা প্রতিষ্ঠানে সচরাচর কি করি? মানুষকে দিয়ে কাজ করাই নেই না? কাজ করাই নেই। তো আমরা যখন মানুষকে দিয়ে কাজ করাই নেই, তাকে কিছু টাকা দিতে হয়, সেটাকে বলা হয় ভাতা। শিক্ষানবিশ ভাতা বলা হয় যেটাকে, শিক্ষানবিশ ভাতা। তো এটা একটা ব্যয়, ডেবিট। এটা মালিক কর্মচারীকে কাজ শেখাচ্ছে প্লাস কিছু টাকা দিচ্ছে, এটা ভাতা বলা হয়। তো প্রশিক্ষণ ভাতা 5,000 টাকা ডেবিট হবে। প্রশিক্ষণ ভাতা 8 নম্বর, প্রশিক্ষণ ভাতা। প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ ভাতা 5,000 টাকা। 5,000 টাকা ডেবিট পাশে বসবে, কারণ এটা একটা কি ব্যয়। 5,000 টাকা একটা ব্যয়। প্রশিক্ষণ ভাতা বা শিক্ষানবিশ সেলামি যদি থাকতো তাহলে সেটা কি হতো? আয় হইতো, তাই না? আয় হইতো। এরপর আছে কি রপ্তানি শুল্ক। খেয়াল করো, রপ্তানি শুল্ক। আমদানি শুল্ক কিংবা রপ্তানি শুল্ক দুটোই তো ব্যয়। আমদানি হোক আর রপ্তানি হোক দুটোই কি ব্যয়?
ব্যয় হলে ডেবিট হবে 13,500 টাকা। রপ্তানি শুল্ক ডেবিট 13,500। সো রপ্তানি শুল্ক 13,500, রাইট, 13,500 টাকা ডেবিট হবে, এটা একটা ব্যয়। তারপর দেখো রপ্তানি শুল্কর পরে হচ্ছে বাট্টা, প্রাপ্ত বাট্টা আছে, খেয়াল করো। প্রাপ্ত বাট্টা বলেছি না, প্রাপ্ত জিনিসটা পেয়ে গেছি, এটা আমার আয়। সো আয় হলে ক্রেডিট হয়, প্রাপ্ত বাট্টা 12,000 টাকা ক্রেডিট হবে। প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা 12,000 টাকা, 12,000 টাকা আয় ক্রেডিট হবে, 12,000 টাকা। তারপর দেখো প্রাপ্ত বাট্টার পরে আছে কি, রপ্তানি শুল্ক দিলাম, প্রাপ্ত বাট্টা দিলাম। বিনিয়োগ, বিনিয়োগ একটা সম্পদ। বিনিয়োগ কি একটা সম্পদ, তুমি লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছো, সেখান থেকে তোমার আয় হবে। সো বিনিয়োগ একটা সম্পদ। হ্যাঁ, বিনিয়োগ জিনিসটা হচ্ছে কি, তুমি তোমার টাকা ব্যাংকে জমা করেছো, বা তুমি কোনো একটা কিছু কিনে রেখেছো, তার দাম বৃদ্ধি পাবে, এটা হচ্ছে বিনিয়োগ। হ্যাঁ, বা তুমি একটা মেশিন কিনেছো, সেখান থেকে তুমি আয় করতে পারবে। সো এটা কি একটা সম্পদ, ঠিক আছে, এটা কি একটা সম্পদ। তো এখানে লিখবো কি, বিনিয়োগ, বিনিয়োগ, ঠিক আছে, এটা মাথায় রাখবা। বিনিয়োগ কত টাকা বিনিয়োগ আছে দেখো তো, বিনিয়োগ আছে হচ্ছে 15,000 টাকা। এই যে বিনিয়োগ 15,000 টাকা। হ্যাঁ, 15,000 টাকা ডেবিট হবে, বিনিয়োগ 15,000 টাকা ডেবিট হবে। এটা হয়তো দেখতে পাচ্ছ না অনেকে, প্রাপ্ত বাট্টা, তাহলে এই 12,000 টাকা কি ক্রেডিট, এটা আয়। ওকে, তারপরে বিনিয়োগের পর লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ প্রাপ্তি 500 টাকা। লভ্যাংশ জিনিসটা কি, তুমি একটা কোম্পানি শেয়ার ক্রয় করেছো, মানে তার সাথে তুমি মালিকানা ক্রয় করেছো কোম্পানির। তো মালিকানা ক্রয় করলে ওই কোম্পানি যে লাভ করবে তার একটা অংশ তোমাকে দিবে। তো এটাকে বলা হয় লভ্যাংশ। কি বলা হয় এটাকে? লভ্যাংশ বলা হয়। তো এই লাভের অংশটার জন্য কি বলবো আমরা এটাকে লভ্যাংশ বলবো। এটা একটা আয়, ঠিক আছে, লভ্যাংশ কি একটা আয়। 8, 9, 10, 11, 12, এটা হচ্ছে লভ্যাংশ। লভ্যাংশ একটা আয়, ক্রেডিট হবে 500 টাকা। লভ্যাংশ একটা আয়, হ্যাঁ, লভ্যাংশ প্রাপ্তি একটা আয়, 500 টাকা ক্রেডিট হবে। আসবাবপত্র 40,000 টাকা। আসবাবপত্র কি 40,000 টাকা। আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ ডেবিট হয়। আসবাবপত্র, আসবাবপত্র ডেবিট 40,000 টাকা। তারপর প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয় ডেবিট হয়। প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয় ডেবিট হয় 25,000 টাকা, ঠিক আছে। প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয় ডেবিট হবে। সো প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুদ 25,000 টাকা ডেবিট হবে, এটা একটা ব্যয়। সমাপনী মজুত পণ্য একটা সম্পদ, এজন্য মানে যদি হতো তাহলে ডেবিট হতো, কিন্তু এটা তো সমাপনী মজুত পণ্য আসে না, ঠিক আছে। 15 নাম্বারটা হচ্ছে সমাপনী ব্যাংক জমা। ব্যাংক জমা একটা সম্পদ, সমাপনী হোক মানে সমাপনী ব্যাংক জমাটা কি একটা সম্পদ। 16,000 টাকা সমাপনী ব্যাংক জমা। দেখো এই যে সমাপনী ব্যাংক জমা 16,000 টাকা, এটা কি একটা সম্পদ। তাহলে এখানে লিখবো সমাপনী ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমা 16,000 টাকা। সমাপনী ব্যাংক জমা 16,000 টাকা, এটা একটা সম্পদ। তারপরে আর কি আছে, আন্তঃফেরত 3,000 টাকা। দেখো আন্তঃফেরত, আন্তঃফেরত। এখন আমাকে বলো আন্তঃফেরত জিনিসটা কি, খায় না মাথায় দেয়? আন্তঃফেরত মানে ফেরত আইছে। তো যেটা ফেরত আইছে সেটা কি একটা, যেটা ফেরত আইছে সেটা কি, তুমি বিক্রি করেছিলা, ফেরত আসছে। বিক্রয় করলে বিক্রয় ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরতটা কি ডেবিট হবে। বিক্রয়ের বিপরীত হচ্ছে বিক্রয় ফেরত। ক্রয় ফেরত আবার ক্রয়ের বিপরীত হয়। ক্রয় ফেরত মানে বহি ফেরত, তুমি ক্রয় করেছিলে বাইরে ফেরত দিছো। আর আন্তঃফেরত মানে কি, বিক্রয় ফেরত, তুমি বিক্রি করেছিলে সেটা ফেরত এসেছে, এটা মাথায় রাখবা। তাহলে বিক্রয় ফেরত কি হয়, বিক্রয় ফেরত ডেবিট হয়, কারণ বিক্রয় ক্রেডিট আর বিক্রয় ফেরত ডেবিট হবে। কত টাকা ছিল, 3,000 টাকা, রাইট, 3,000 টাকা। তাহলে 3,000 টাকা ডেবিট পাশে যাবে। সো আমাদের এখানে লেখা শেষ। এবার আমরা কি করতে পারি, এইখানে যোগ করব। ডেবিট পাশের একদম এই ডেবিট থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সব যোগ করব, আবার ক্রেডিটগুলো সব যোগ করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে।
তো এখন আমি ক্যালকুলেটরে আর কি এটা যোগ করব। দেখো এই ডেবিট পাশেরগুলো যোগ করব। ৭৯,৫০০ টাকা হয়, ২,৭৯,৫০০ টাকা। হ্যাঁ, ডাবল দাগ দিয়ে দাও, ২,৭৯,৫০০। এবার ক্রেডিট পাশেটা যোগ করি। এখানে হচ্ছে ১২,০০০ টাকা, ১২,০০০ টাকা, তারপর এখানে হচ্ছে ৫০০ টাকা। সো ২,৭৯,৫০০ টাকা দুটোই উত্তর। সো দেখো ডেবিট ক্রেডিট কিন্তু মিলে গেছে। ২,৭৯,৫০০ টাকা, একটু খেয়াল করে দেখো, ২,৭৯,৫০০ টাকা হচ্ছে উত্তর। হ্যাঁ, দুই পাশে ডেবিট ক্রেডিট মিলে গেছে। সো এই হচ্ছে উদ্বৃত্ত। এটা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করে থাকি আমরা অঙ্কের এই রেওয়া মিলের মাধ্যমে। দেখো উত্তর মিলে গেছে কিনা সেটা আমরা দেখতে পেলাম। তো এবার আমরা পরেরটাতে যাই। এই হচ্ছে আমাদের খ নাম্বার উত্তর ছিল। এখন আমরা গ নাম্বারে যাব। গ নং সমাধান করতে গেলে গ নংয়ে কি আছে সেটা আগে দেখে নিই। দেখো গ নাম্বারে বলেছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এমন কোনো অঙ্ক নাই যেখানে এটা বলেনি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। তো এই মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়টা আমাদের জন্য খুবই জরুরি শিখে রাখাটা। সো দেখো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় ছক করতে হয় 3টা। এই অঙ্কে ছক করতে হয় কয়টা? 3টা। টাকার ঘর 3টা দিতে হয়। তো দেখো আমি আগে ছকটা করি। টাকার ঘর এই অঙ্কে 3টা দিবা। ছকের উপরে কষ্ট করে লিখে নিবা যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তাহলে টিচার খুব খুশি হবে আর নাম্বার কাটবে না। হ্যাঁ, বিবরণ প্রথমে লিখব কি? বিবরণ। আর এখানে সবগুলোতে টাকা টাকা দেন টাকা, সবগুলোতে এভাবে লিখতে হবে। তো প্রথমে আমরা কি করব? মুনাফা জাতীয় আয়ের পরিমাণ লিখব। মুনাফা জাতীয় আয় কি কি আছে? প্রথমত হচ্ছে এটা আছে মূলধন, ব্যাংক উদ্বৃত্ত, প্রাপ্যসমূহ, প্রদেয়সমূহ, আয়কর, ক্রয়, বিক্রয় আছে। দেখো এই যে বিক্রয় একটা মুনাফা জাতীয়, বিক্রয়টা নিয়মিত ঘটে ১,৪৫,০০০ টাকা। এখানে আবার দেখো আন্তঃফেরত আছে কত টাকা? ৩,০০০ টাকা। তুমি বিক্রি করেছিলে সেটা ফেরত আইছে, মানে আন্ত মানে কি আইছে, তাহলে বিক্রয় থেকে এই ফেরতটা বাদ দিতে হবে। তো প্রথমে আমরা শিরোনাম দিব কি? মুনাফা জাতীয় আয়। ব্যাস, এখন আমরা লিখব কি? বিক্রয়। খেয়াল করো, এখন আমরা লিখব কি? বিক্রয়। তো বিক্রয় কত ছিল? বিক্রয় ছিল হচ্ছে ১,৪৫,০০০ টাকা। ১,৪৫,০০০ টাকা। ১,৪৫,০০০ টাকা। কারো ব্যক্তিগত যদি হিসাব থাকে সেটা বামে শেষ করে নিতে হবে। যেমন বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত আছে, এটা বামে হিসাব করে নিতে হবে। আর ডান এই মাঝখানে বসবে সকল প্রকার আয়, দেন ফাইনাল হিসাবটা শেষ কলমে বসবে। ঠিক আছে? সো বিক্রয় একটা আয়, বিক্রয় থেকে বাদ দিব ফেরত। সো এখানে লিখব আন্তঃফেরত। আন্তঃফেরত ৩,০০০ টাকা। তাহলে ৩,০০০ টাকা এখান থেকে বাদ দিতে হবে। সো ১,৪২,০০০ টাকা হবে। ১,৪২,০০০ টাকা। এখন দেখব আর কোনো আয় আছে কিনা, আর কোনো আয় আছে কিনা। বিক্রয়ের পরে যে প্রাপ্ত ভাড়া, দেখো প্রাপ্ত ভাড়া ১৩,০০০ টাকা। এটাও তো একটা মুনাফা জাতীয় আয়, প্রাপ্ত ভাড়া। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? প্রাপ্ত ভাড়া লিখতে পারি। প্রাপ্ত, খেয়াল করো, প্রাপ্ত ভাড়া লিখতে পারি। সো প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত ভাড়া হচ্ছে ১৩,০০০ টাকা। এইখানে লিখব ১৩,০০০ টাকা। ব্যাস। এটারও যদি কোনো ব্যক্তিগত হিসাব থাকতো, এর সাথে আরও যোগ হবে বকেয়া কিংবা অগ্রিম, তাহলে এইখানে ঝামেলা মেরে ওখানে নিয়ে যাইতাম। ঠিক আছে? তারপর দেখো এখন আমরা দেখব হচ্ছে প্রশিক্ষণ ভাতা। এটা একটা ব্যয়, রপ্তানি শুল্ক ব্যয়। প্রাপ্ত বার্তা একটা আয়। খেয়াল করো, প্রাপ্ত বার্তা কি? একটা আয়। সো এই যে প্রাপ্ত বার্তা ১২,০০০ টাকা, এটা কিন্তু একটা আয়, এজন্য আয়ের পাশে বসবে প্রাপ্ত বার্তা। তো আমরা লিখব কি এখানে? প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা, খেয়াল করো। সো প্রাপ্ত বার্তা আমরা লিখব ১২,০০০ টাকা। ব্যাস, লিখলাম প্রাপ্ত বার্তা ১২,০০০। তারপর আর কি কি আছে? আর আছে হচ্ছে তোমার লভ্যাংশ প্রাপ্তি আছে ৫০০ টাকা। প্রাপ্ত বার্তা ১২,০০০ তো লিখেছি, বিনিয়োগ এটা কিন্তু কোনো আয় না, বিনিয়োগ একটা সম্পদ। তারপর আছে কি? লভ্যাংশ প্রাপ্তি ৫০০ টাকা। এটা কি একটা লভ্যাংশ প্রাপ্তিটা কি একটা আয়? সো এই লভ্যাংশ প্রাপ্তি ৫০০ টাকা, এটা
আমরা আয়ের পাশে লিখব লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি। দেখো সব জায়গায় প্রাপ্তি লেখা আছে, আয় মানেই প্রাপ্ত, প্রাপ্ত প্রাপ্ত প্রাপ্তি আছে 500 টাকা। আর কোনো আয় আছে কিনা? লভ্যাংশ প্রাপ্তি, আসবাবপত্র, সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য, ব্যয়, সমাপনী ব্যাংক জমা, আন্তঃফেরত, আর নাই। সো আমরা এই কয়টা পেয়ে গেলাম। এখন আমরা এগুলো যোগ করব, করে দেখব কত হয়। 1,42,000 আর 13,000 1,55,000 আর 12,000 1,67,000 আর 500 1,67,500 টাকা। এটা ডাবল দাগ দিয়ে আটকাই দিব, কারণ আমাদের একটা অ্যান্সার বের হয়ে গেছে। মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা বের হয়ে গেছে, আমাদের আর কোনো কাহিনী নেই মুনাফা জাতীয় আয়ে। এখন আমরা যাব মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য। হ্যাঁ, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এখন আমরা নির্ণয় করব। তো ছকটা একটু বড় করে নেই। এই অঙ্কগুলো একবার দুইবার দেখলেই পারা যায়, এবং সবচেয়ে বড় কথা, তুমি যদি এগুলো শেখো তাহলে দশম অধ্যায়ের জন্য তোমার খুব কাজে লাগবে, আর্থিক বিবরণী করার জন্য। ঠিক আছে, আর্থিক বিবরণী করার সময় তোমার খুব কাজে লাগবে। দেখো এখন লিখব হচ্ছে কি, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ লিখব, মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা বলেছিলাম না, দুটো ভাগে আমরা ভাগ করে থাকি মুনাফা জাতীয় ব্যয়, দুটো ভাগে আমরা ভাগ করি মুনাফা জাতীয় ব্যয়। নাম্বার 1 হচ্ছে কি, বিক্রিত পণ্যের ব্যয় বের করে থাকি আমরা প্রথমে, বিক্রিত পণ্যের ব্যয়। প্রথমে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করি, আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার নিয়মই হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, তারপরে কিছু খরচ আছে, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, মজুরি, শুল্ক, আমদানি শুল্ক বলে যেটাকে, এইগুলো লিখতে হয়। তারপর এখান থেকে সমাপনী মজুত বাদ দিয়ে সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সো প্রথমে আমরা কি লিখব, প্রারম্ভিক মজুত পণ্য। সো প্রারম্ভিক মজুত টাকা দেখো কত আছে, মূলধন, ব্যাংক উদ্বৃত্ত, প্রাপ্য, এই যে সমাপনী মজুত, আর হচ্ছে প্রারম্ভিক মজুত এই যে এখানে ছিল, এই যে প্রারম্ভিক মজুত হচ্ছে 25,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুত প্রথমে 25,000 টাকা এখানে লিখতে হবে, 25,000 টাকা এখানে লিখব, 25,000 টাকা। ঠিক আছে, তারপরে ক্রয় লিখব, প্রারম্ভিক মজুত পণ্য তার সাথে ক্রয় লিখবে। এখন কথা হচ্ছে ক্রয়ের সাথে কি ফেরত টেরত কিছু আছে যা ওর সাথে সমন্বয় করা লাগবে, যেমন বহি ফেরত বা ক্রয় ফেরত এমন থাকতে পারে, তাহলে সেটা আমরা ক্রয় থেকে এই ঘরে বাদ দিয়ে তারপর এই ঘরে নিব, আর না হলে সরাসরি ওই ঘরে বসাই দেব। তাহলে ক্রয় কত আছে, 1,30,000 টাকা আছে। দেখো 1,30,000 টাকা, তাহলে এখানে 1,30,000 টাকা লিখতে হবে, কারণ এর সাথে ফেরত টেরত কিছুই নাই, এখানে ফেরত টেরত দেখো কিছুই নাই। তারপরে দেখো মূলধন, ব্যাংক উদ্বৃত্ত, প্রাপ্যসমূহ, প্রদেয়সমূহ, আয়কর, ক্রয় বিক্রয়, প্রাপ্ত ভাড়া, সমাপনী মজুত পণ্য, প্রশিক্ষণ ভাতা, রপ্তানি শুল্ক হবে না, আমদানি শুল্ক হলে এখানে লিখতাম, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, প্রাপ্ত বাট্টা, বিনিয়োগ, তারপর হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি, আসবাবপত্র, প্রারম্ভিক সমাপনী ব্যাংক জমা, আর নাই। তাহলে এখানে একটা আছে সমাপনী মজুত পণ্য, এখন আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য, 22,000 টাকা আমরা কি করব, বাদ দিব, 22,000 টাকা আমরা এখন হচ্ছে বাদ দিব। তো প্রারম্ভিক মজুত পণ্যর সাথে আমরা ক্রয় যোগ করেছি, এখন আমরা সমাপনী মজুতটা বাদ দিয়ে দেব। ঠিক আছে, সমাপনী মজুত বাদ দিলে তারপর যা হয় সেটার সাথে অন্যান্য খরচ যোগ করব। সমাপনী মজুত কত ছিল, 22,000 টাকা ছিল, রাইট। তাহলে সমাপনী মজুত পণ্য বাদ সমাপনী মজুত, সমাপনী মজুত কত টাকা, 22,000 টাকা। তো এটা আমরা বিয়োগ চিহ্ন দিয়ে এখানে লিখে দিই, একবারে বাদ দিতে পারি আমরা চাইলে। সো খেয়াল করো, হচ্ছে তোমার এখানে 25,000 থেকে 22,000 গেলে থাকে হচ্ছে 3,000, তার মানে 1,33,000 টাকা, 1,33,000 টাকা থাকে। খেয়াল করো, 1,33,000 টাকা থাকে, তাই না, 1,33,000 টাকা থাকে। ওকে, 1,33,000 টাকার পরে এরপরে আমরা বাকি কাজগুলো লিখবো, বা না বাকি যে খরচগুলো আছে, অন্যান্য পরোক্ষ খরচগুলো আছে যেগুলো, তো আরেকটা শিরোনাম দিব অন্যান্য পরোক্ষ খরচ, এখানে লিখব অন্যান্য পরোক্ষ খরচ। অন্যান্য পরোক্ষ খরচ। তো অন্যান্য পরোক্ষ খরচ কি কি আছে দেখো, মূলধন না, ব্যাংক উদ্বৃত্ত না, প্রাপ্যসমূহ, সম্পদ, প্রদেয়, দায়, আয়কর উত্তোলন, ক্রয় ব্যয়, বিক্রয় ব্যয়,
বিক্রয় আয়, প্রাপ্ত ভাড়া আয়, সমাপনী মজুত পণ্য লিখেছি। প্রশিক্ষণ ভাতা একটা ব্যয় যেটা প্রতিষ্ঠানের প্রশিক্ষণের জন্য কাজে লাগে 5,000 টাকা, এটা পরোক্ষ খরচ। হ্যাঁ, এটাকে বলা হয় কি পরোক্ষ খরচ। সো প্রশিক্ষণ ভাতা 5,000 টাকা, প্রশিক্ষণ ভাতা 5,000 টাকা এখানে লিখব। প্রশিক্ষণ ভাতা 5,000 টাকা, এখানে সব যোগ টোগ করে ওই পাশে নিয়ে যাব। কথা ক্লিয়ার? 5,000 টাকা। এরপরে প্রশিক্ষণ ভাতা রপ্তানি শুল্ক 13,500 টাকা। রপ্তানি শুল্ক এটা একটা পরোক্ষ খরচ। তুমি রপ্তানি করতেছো কেন? বিক্রি করার জন্য, বিক্রয়ের সাথে জড়িত যে খরচগুলো, রপ্তানি শুল্ক 13,500 টাকা। রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক 13,500 টাকা। প্রাপ্ত বাট্টা বিনিয়োগ, এগুলো প্রাপ্ত বাট্টা আয়, বিনিয়োগ, সম্পদ, লভ্যাংশ প্রাপ্তি একটা আয়, আসবাবপত্র সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য ব্যয়, সমাপনী ব্যাংক জমা, হ্যাঁ সম্পদ, আন্তঃফেরত 3,000। এগুলো আর কিছুই আসতেছে না, আন্তরিকভাবে দুঃখিত যে এত কম এন্ট্রি। তাহলে 13 আর হচ্ছে 5,000, 18,500 টাকা, 18,500 টাকা। সো এই 18,500 টাকা আমরা এখন 1,33,000 টাকার সাথে যোগ করব। 18,500 টাকা 1,33,000 টাকার সাথে যোগ করব। তাহলে 1,33,000 18, 33 আর 8 3 11 41, 51,500 টাকা, 1,51,500 টাকা। এটা হচ্ছে তার মুনাফা জাতীয়, হ্যাঁ যেটাকে বলে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আর এটা ছিল মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। খেয়াল করো, ওটা ছিল কি মুনাফা জাতীয় আয় হচ্ছে 1,67,500 আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 1,51,500 টাকা। এই ছিল হচ্ছে অঙ্ক, একদম চমৎকার, হ্যাঁ একবারে সিম্পল অঙ্ক। সো দুটো ভাগে ভাগ করবা, বিক্রিত পণ্যের ব্যয় আর অন্যান্য পরোক্ষ খরচ। এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়টা, এবং এটা দুই ভাগে ভাগ করে সমাধান করে ফেলবা। এবং পূর্বের ক্লাসেও কিন্তু আমি একটা খুব গুরুত্বপূর্ণ টিপস বলেছিলাম, আমি প্রতি ক্লাসেই টুকটাক বলি, যেগুলো বলি নোট করবা সেগুলো পাশে নোট করে রাখবা, তাহলে দেখবে এগুলো আর কখনো খুঁজতে হবে না। সো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। হ্যাঁ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, মনে হয় না তারা তোমরা সাবস্ক্রাইব করবে, পারলে একটু কমেন্ট করো কেমন লাগলো ক্লাসটা। যদি কমেন্ট করো তাহলে হয়তো পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড দিব, পুরো হিসাব বিজ্ঞান বই। আর ভিডিওতে লাইক দিলে হয় কি, ইউটিউব হয়তো ভাবে যে এই ভিডিওটা খুবই দরকার আছে, যেহেতু সবাই লাইক দিচ্ছে, তো ভিডিওটা আরও 5 জনের কাছে পাঠাই। সো যখন সে বুঝে যে এই ভিডিওটা দরকার সবার, তখন কিন্তু সে আরও 5 জনের কাছে পাঠাই দেয়। সো একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করো গ্রুপে, বিভিন্ন গ্রুপে, তাহলে হয়তো আমার কাজের গতিটা বাড়বে। সো এটা ছাড়া তো আমাকে আর হেল্প করার কোনো উপায় নেই, তাই না?